ওয়েলকাম টু ক্যারিয়ার উইল অ্যাপ। ক্যারিয়ার উইল অ্যাপে আজকে প্রত্যেককে আমি স্বাগত জানাচ্ছি এবং তার সাথেই শুরু করছি আমাদের জেনারেল সায়েন্সের একটি ডেমো ক্লাস। তো চলো জেনারেল সায়েন্সের ক্লাস শুরু করার আগে আমরা আজকের একটা মোটিভেশনাল কোট দেখে নেব। আজকের কোট কি বলছে? ইট অলওয়েজ সিমস ইম্পসিবল আনটিল ইটস ডান। তার মানে কোনো কিছু করার আগে আমাদের সবসময়ই মনে হয় কি যে এটা বোধহয় করা সম্ভব হবে না, তাহলে যখনই আমরা করে ফেলছি তখন কিন্তু এটা কি হয়ে যাচ্ছে? আই এম পসিবল। ঠিক আছে, ইম্পসিবল এর মধ্যেই যেটা লুকিয়ে রয়েছে। তো এটা আমাদের নেলসন ম্যান্ডেলা বলেছিলেন। তো তার সাথে আমি শুরু করছি যে ফিজিক্যাল সায়েন্স তোমরা দেখতে পাচ্ছ, জেনারেল সায়েন্সের মধ্যে আজকে আমরা ডেমো করব ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজির ছোট ছোট অংশ। এবং তার সাথে আমি তোমাদের এডুকেটর স্বর্ণালী ম্যাম রয়েছি আজকের ক্লাস নিয়ে। চলো দেরি না করে ক্লাসে ঢুকে যাই এবং তার সাথেই আমি তোমাদেরকে একটা ইনফরমেশন জানিয়ে দিতে চাই যে আজকের ঠিক কিছু ঘন্টা আগেই আমাদের ক্যারিয়ার উইল অ্যাপ 50 লক্ষ ডাউনলোড হয়ে গেছে এবং সেখান থেকে আমি ক্যারিয়ার উইলের বাকি মেম্বারদেরও জানাচ্ছি কনগ্রাচুলেশন এবং তোমাদের প্রত্যেককে জানাচ্ছি ক্যারিয়ার উইলের সাথে থেকো, সঙ্গে থেকো। আগামী দিনে বাংলায় আসছে রিভলিউশন ক্যারিয়ার উইলের হাত ধরে। তো চলো আমরা দেখে নিই ফিজিক্স। ফিজিক্সের দেখো আমরা দেখবো হিট ট্রান্সফার মেথড। ঠিক আছে, অর্থাৎ কি? অর্থাৎ তাপের সঞ্চারণ পদ্ধতি। তো তাপের সঞ্চারণ পদ্ধতি বুঝতে গেলে আগে তোমাকে বুঝতে হবে যে এই তাপ বিষয়বস্তুটা কি, এই যে হিট বিষয়বস্তুটা এটা কি। দেখো আমরা এই যে চ্যাপ্টারটা করি আমরা মূলত এখান থেকে কি করি? হিট কি, হিটের সাথে সাথে আমরা পড়ি হচ্ছে টেম্পারেচার কাকে বলে, রাইট? তো সবার আগে প্রশ্ন হচ্ছে এই হিট বস্তুটা কি? হিট বা যাকে বলা হয় তাপ, সেটা হচ্ছে কি শক্তির একটি রূপভেদ। টেম্পারেচার ডিফারেন্স হলে বা বলতে পারি উষ্ণতার পার্থক্য হলে কি হয়? হিট জেনারেট হয়। ক্লিয়ার? এবং আরো ডিটেলে যদি আমি মলিকিউলার বা আণবিক লেভেলে গিয়ে বলি তাহলে বিষয়টা কি দাঁড়াবে? দেখো ধরে নাও তোমরা সাপোজ এই একটা বক্স রয়েছে, এই বক্সের মধ্যে গ্যাসিয়াস মলিকিউলস রয়েছে। ক্লিয়ার? কি আছে? গ্যাসিয়াস মলিকিউলস। এই যে গ্যাসিয়াস মলিকিউলস গুলো এরা তো নিশ্চয়ই স্থির হয়ে বসে থাকে না, এরা প্রত্যেকে ছোটাছুটি করে, ঠিক? এবং তোমরা জানো যে এই মলিকিউল গুলোর প্রত্যেকের একটা করে ভর আছে, এম মাস আছে। তো এই এম মাস গুলো যদি ভি বেগ নিয়ে ছোটাছুটি করে তাহলে এদের মধ্যে একটা গতি শক্তি জেনারেট হয়, রাইট? তাই তো, একটা কি তৈরি হয়? একটা গতি শক্তি হয় যেটাকে হাফ এমভি স্কোয়ার বলি আমরা। তাহলে এই যে এম আর ভি যেখান থেকে গতিশক্তি একটা জেনারেট হলো, তো এরকম এক একটা গ্যাসের অণুর এরকম হাফ এমভি স্কোয়ার করে কি রয়েছে? গতিশক্তি রয়েছে। প্রত্যেক কটা গ্যাসের মলিকিউলের জন্য কি রয়েছে? তাদের নিজস্ব নিজস্ব গতিশক্তি রয়েছে। ঠিক আছে, তাহলে এই যে এদের প্রত্যেক মলিকিউল গুলোর মধ্যে গতিশক্তি, এদের যদি আমরা টোটালটা নিই তাহলে একটা যে শক্তি উৎপন্ন হচ্ছে সেটাকেই আমরা হিট বলে থাকি। ক্লিয়ার? তাহলে আমরা বুঝতে পারলাম যে কি হচ্ছে, হিট বিষয়টা জেনারেট কোথা থেকে হচ্ছে। হিটকে আমরা এনার্জির একটা ফর্ম বললাম। কেন এটা বললাম? এবার প্রশ্ন হচ্ছে আজকে আমরা টপিকটা নিয়েছি হিট অ্যান্ড টেম্পারেচার, তো পুরো পড়বো না, তার মধ্যে বিশেষ কিছু যেগুলো থেকে পরীক্ষায় এক্সামে কোশ্চেন হয় সেগুলোর কনসেপ্ট ক্লিয়ার করব। তো ট্রান্সফার অফ হিট, এই যে তাপের সঞ্চালন, এটা তিনটে পদ্ধতিতে হয়। ঠিক আছে, তাপের সঞ্চালন তিনটে পদ্ধতি। প্রথম পদ্ধতি হচ্ছে পরিবহন, দ্বিতীয় পদ্ধতি পরিচলন, তৃতীয় পদ্ধতি বিকিরণ। ঠিক আছে, এবার দেখো তুমি বলবে এটা তো থেকেই জানি,
আমি তো ছোটবেলায় স্কুলের বইতে পড়েছি। কিন্তু ম্যাডাম একটা সমস্যা হয়, সেটা কি, পরীক্ষায় যখন এমসিকিউ দাগাতে যাই আমি তখন বুঝতেই পারি না বা কারেক্টলি দাগিয়ে আসতে পারি না এটা কি আদৌ পরিবহন হবে নাকি পরিচলন হবে নাকি বিকিরণ হবে। তাহলে আজকের পর সেই জায়গায় আর কোনো সমস্যা থাকবে না। তাহলে কি বুঝতে হবে? সরি, দেখো, তোমাকে আগে বুঝে ফেলতে হবে একটা গল্প। হ্যাঁ, ঠিকই শুনছো, গল্প। সায়েন্সটাকে আমরা ঠিক এমন ভাবেই পড়বো যেন এটা শুধু পড়িয়ে যাওয়াটা কাজ নয় বা শুধু তোমরা পড়ে গেলে এটা কাজ নয়, পুরো সায়েন্সটা তোমার মাথায় থেকে যেতে হবে, পুরো ছাপ পড়ে যাবে। ঠিক আছে, সেরকম ভাবেই পড়বো। তো তার জন্য একটা গল্প শুনবো। সাপোজ ধরে নাও তুমি চাকরি পেয়ে গিয়েছো, সিলেকশন হয়ে গেছে তোমার। আফটার সিলেকশন তুমি কি করবে? বাড়ি করবে। ঠিক আছে, কি করবে? হোম বা হাউস বানাবে। ক্লিয়ার? এই হাউস বানাতে গেলে তোমার কি লাগবে? তোমার লাগবে হচ্ছে ইট, ব্রিক্স, রাইট? ব্রিক্স বা ইট লাগবে। এবার প্রশ্ন হচ্ছে, ধরো 1 লরি ইট তোমার বাড়িতে চলেও এসছে, 1 লরি ইট বাড়িতে চলে এসছে। এবার এই ইটটাকে, তোমার প্রশ্ন এটাই যে ইটটাকে আমি ম্যাডাম কি করে নিয়ে যাব, মানে ঘরের ভিতরে নিয়ে যাব। লরিতে করে তো আর ঘরের ভিতরে ফেলে যাবে না, রাস্তার উপরে ফেলে গেছে। তুমি এবার ঘরের ভিতরে নিয়ে যাচ্ছ, কি করতে পারো? দেখে নাও কি করতে পারি আমরা। ধরো তোমার বাড়ি একটা যৌথ পরিবার, তোমরা 7-8 জন থাকো। তো তোমরা এরকম ভাবে দাঁড়িয়ে যাও পরপর। ঠিক আছে, দাঁড়িয়ে গেলে কি করলে, একটা ইট তুমি নিয়েছো, নিয়ে তুমি পাশের জনকে দিলে, পাশের জন ওই ইটটা তার পাশের জনকে দিল, তার পাশের জন ইটটা তার পাশের জন, তার পাশের জনকে, তার পাশের জনকে, এইভাবে নিয়ে ইটটা আলটিমেটলি বাড়িতে পৌঁছে গেল। এটা 1 নম্বর প্রসেস হতে পারে। অথবা দ্বিতীয় প্রসেস কি হতে পারে? দ্বিতীয় প্রসেস এরকম হতে পারে যে এই যে ইটটা দেখছো তুমি, এটা 1 নম্বর ব্যক্তি তো নিল, নিয়ে 3 নম্বর ব্যক্তিকে দিল, 3 নম্বর ব্যক্তি 5 নম্বর ব্যক্তিকে দিল, 5 নম্বর 8 নম্বর জনকে দিল। কি করে দিল ম্যাডাম? এই যে হাতে আমি ইটটা নিলাম, চলো ক্যাচ, ক্যাচ নাও, ক্যাচ ধরো। তাহলে 1 নম্বর থেকে ক্যাচ ধরলো 3 নম্বর জন, 3 নম্বর থেকে 5 নম্বর জন, 5 নম্বর থেকে 8 নম্বর জন, রাইট? তাহলে এইভাবে ইটটা পৌঁছে যেতে পারে। অথবা আরেকটা কি প্রসিডিওর হতে পারে, আরেকটা, ধরো তুমি বেশ তোমার বাবাকে বললে, আরে তোমাদের কাউকে লাগবে না, একটা কাজ করতে এতজন লাগে, চলো আমিই পৌঁছে দিচ্ছি। কি বুদ্ধি? বিনাশকারী বুদ্ধি। তুমি ইটটাকে নিয়েছো, নিয়ে একেবারে ছুঁড়ে বাড়ির ঘরের যে প্রাঙ্গণ সেখানে পৌঁছে দিয়েছো। ইট তোমার ভেঙে যাবে, বাট ইটটা আলটিমেটলি পৌঁছে যাবে। তাহলে আমরা এখন কি দেখে নিলাম? 3টে প্রসেস দেখে নিলাম যে ইট কিভাবে রাস্তা থেকে বাড়ি অব্দি পৌঁছাতে পারে। বুঝতে পেরেছো? এবারে ইটটায় তুমি ইটের গল্প তুমি শুনেছো, ইটের গল্প যদি বুঝতে পেরে যাও তাহলেই তুমি বুঝে গেছো তাপ কিভাবে সঞ্চালিত হয়। ঠিক আছে, তাহলে দেখো আমি একদম প্রথম ক্ষেত্রে আসি। প্রথম ক্ষেত্রে দেখো মলিকিউল গুলো কি করছে, ইটকে একজন থেকে আরেকজনকে দিচ্ছে। ইটের জায়গায় তুমি তাপ বসিয়ে দাও। এখন ইট ইজ রিপ্লেসড বাই তাপ। তাহলে কি হচ্ছে, প্রথম জন তাপকে দ্বিতীয় জনকে, দ্বিতীয় জন তৃতীয় জন, তৃতীয় জন চতুর্থ জন, এভাবে দিচ্ছে। প্রতি ক্ষেত্রে তুমি একটু ভালো করে ভাবো তো, এরা নিজেরা কি জায়গা থেকে মুভ করছে? করছে না। আমি এই জায়গায় ফিক্সড, আমি পাশের জনকে দিচ্ছি, সে তার পাশের জনকে দিচ্ছে, বাট আমরা নড়ছি না জায়গা থেকে, রাইট? তার মানে মলিকিউল গুলো এক জায়গাতেই রয়েছে। ক্লিয়ার? সেকেন্ড অপশনে দেখো কি হচ্ছে, এই যে সেকেন্ড অপশন, মলিকিউল গুলো নিজে নিয়ে চলে যাচ্ছে, এ নিয়ে যাচ্ছে এখানে, এ নিয়ে যাচ্ছে এখানে, তাই না? মানে সরে সরে যাচ্ছে। এবং থার্ড অপশনে কি হচ্ছে, কোনো মাঝখানে ভায়া লাগছে না, একদম ইট এইখান থেকে এইখানে পৌঁছে যাচ্ছে। এরকম ভাবেই তাপের সঞ্চালন হচ্ছে।
চলো তাহলে এবার একে একে দেখে নিই এই গল্পটা কি হলো। দেখো আমাদের ফার্স্ট আমরা দেখছি পরিবহন। পরিবহন মাধ্যমে কি হয়, পরিবহন মাধ্যমে কি হচ্ছে, এই যে ছবিটাকে ভালো করে দেখো, এই ছবিটার ক্ষেত্রে কি হচ্ছে, বা এই ছবিটার ক্ষেত্রে কি হচ্ছে দেখো, যখনই কি হয়, তুমি এটা সলিড নিয়েছো, আয়রন রড, লোহার দণ্ড, এটা একটা সলিড। এর ক্ষেত্রে কি হয়েছে, এই যে মলিকিউল গুলো একে অপরের সাথে খুবই ভালো আন্তরাণবিক বল দ্বারা একত্রিত হয়ে থাকে। এবার কি হচ্ছে, এ যখনই হিট পাচ্ছে এই মলিকিউলটা ভাইব্রেট করছে, ভাইব্রেট করে তার যে শক্তি, তার যে গতি শক্তি, সেটা পরের জনের কাছে যাচ্ছে, পরের জনের থেকে পরের জনে যাচ্ছে, তারপরের জনে যাচ্ছে, তারপরের জনে যাচ্ছে। ক্লিয়ার? তাহলে এইভাবে হিটটা কি হচ্ছে, এইভাবে হিটটা সঞ্চালিত হচ্ছে। এই জন্য কি হয়, তুমি ধরো রান্না করছো অনেকক্ষণ খুন্তিটা তুমি কড়াইয়ের মধ্যে রেখে দিয়েছো, একটা সময় পরে খুন্তিটার মাথাটা ধরবে, তোমার হাতে ছ্যাঁকা দেবে, হাতে প্রচন্ড ঝটকা লাগলো, প্রচন্ড গরম। কেন? কারণ এই পদ্ধতিটাই হচ্ছে। তাহলে এইটা হতে গেলে তুমি ভালো করে বলো দেখি, যে সলিড লিকুইড গ্যাস তিনটে স্টেটেই কি পরিবহন হবে? হবে, সামান্য হবে। কিন্তু সলিডের ক্ষেত্রে কি হবে, সলিডের ক্ষেত্রে এই পরিবহনটা প্রপারলি হবে। ঠিক আছে? তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে কোন মাধ্যমে পরিবহন বা তাপের সঞ্চালন বেশি, তুমি বলবে সলিড মিডিয়াতে। ক্লিয়ার? তাহলে কেন হলো, কিভাবে হলো বললাম। চলো দ্বিতীয় পদ্ধতিতে যাব আমরা, পরিচলন। পরিচলন বা কনভেকশন বলা হয় একে ইংরেজিতে। এই ক্ষেত্রে কি হচ্ছে দেখো, এটা ধরে নাও কি হচ্ছে, চা হচ্ছে। কি হচ্ছে? চা। টি হচ্ছে, টি বা চা। তাহলে কি হচ্ছে ব্যাপারটা, ধরো এইখানে ওভেনের উপর একটা পাত্র রাখা আছে, এই পাত্রে কি রয়েছে, তোমার দুধ ফুটছে, মিল্ক, তার মধ্যে চা পাতা দিয়েছো, সেটাও ফুটছে। হবেটা কি দেখো, নিচে যে মলিকিউলস গুলো ছিল যারা তাপের সাথে ডিরেক্ট সংস্পর্শে আসছে, তাদের ডেনসিটি কমছে। কি হবে তাহলে? ডেনসিটি কমবে। ডেনসিটি মানে ঘনত্ব কমবে। ঠিক আছে? যারা নিচের লেভেলে আছে, এবং ঘনত্ব যদি কমে যায় তাহলে কি হবে, তাহলে হালকা মলিকিউল হয়ে গিয়ে তারা উপরে চলে যাবে, এবং উপরে যারা তুলনামূলক ঠান্ডা ছিল তাদের তো ডেনসিটি বেশি ছিল, তারা কোথায় চলে আসবে, তারা পুনরায় নিচের জায়গা দখল করে নেবে। ঠিক আছে? তাহলে এই প্রসেসের মাধ্যমেই টোটাল কন্টেন্টটা আমাদের হিট পাবে। এই যে পদ্ধতি তাকে বলা হয় পরিচলন পদ্ধতি। এটা বেশি কার ক্ষেত্রে হয়, এটা বেশি হয় হলো আমাদের তরল আর গ্যাসের ক্ষেত্রে। ঠিক আছে? তরল আর গ্যাসের ক্ষেত্রে এই সেম পদ্ধতি। এই পরিচলন পদ্ধতি বা পরিচলন স্রোত, যেটা তোমরা ভূগোলেও পড়েছো, দেখো আমাদের এনভায়রনমেন্টে এই জিনিসটাই কাজ করে। তাই তো? চলো নেক্সট আমরা চলে যাব বিকিরণ পদ্ধতি। তাহলে বিকিরণ পদ্ধতি হচ্ছে রেডিয়েশন, এমন একটা প্রসেস যেখানে ওই যে বলেছিলাম ইটটা তুমি ছুঁড়ে ফেলে দেবে, বাড়িতে পৌঁছে যাবে, মানে মাঝখানে কোনো ভায়া লাগবে না। ক্লিয়ার? তাহলে মাঝখানে আমার কোনো ভায়া লাগছে না। দেখো এই প্রসেসটায় দেখো, এইখানে শীতকালে কি হচ্ছে, শীতকালে এখানে আমাদের কতগুলো কাঠ এইগুলো গরম করা চলছে, এবং হাতটা আমরা উপর দিয়ে সেকি। তো এক্ষেত্রে কি হয়, মাঝে কোনো মিডিয়াম নেই, ডিরেক্টলি চলে যাচ্ছে, আমাদের তাপ সঞ্চালন হচ্ছে। ঠিক আছে? তাহলে এই প্রসেসটাকে বিকিরণ বলে। যেই প্রসেসের মাধ্যমে সূর্য থেকে, পরীক্ষায় আসে এটা এমসিকিউটা, সূর্য থেকে
পৃথিবী পৃষ্ঠে তাপ আসে, ক্লিয়ার? ক্লিয়ার? এই যে পদ্ধতি, ক্লিয়ার? এই ছবিটার মধ্যে দেখো পুরোটাই দেয়া আছে। এটা ডিরেক্টলি এখান থেকে এখানে কি হচ্ছে, বিকিরণ হচ্ছে। এখানে একটা কি দেয়া হয়েছে, এখানে একটা লোহার ছড়ি দেয়া হয়েছে, যারা কি করছে, তাপ তো কাছাকাছি যাচ্ছে এই মলিকিউল গুলোর, কিন্তু মলিকিউল গুলো তো কি হচ্ছে, যত তাপ পাচ্ছে তত ছোটাছুটি করছে, যত ছোটাছুটি করছে তত গতিশক্তি বাড়ছে, গতিশক্তি যত বাড়ছে পরের মলিকিউলটাকে তত ধাক্কা দিচ্ছে, পুশ করছে, এবং তারা এইভাবেই তাপটাকে বহন করে নিয়ে যাচ্ছে, এইভাবেই তাপ শক্তি বহন করে নিয়ে যাচ্ছে। ফলে এই যে ব্যক্তি এইখানটায় ধরে আছে, খানিক বাদে ওইখানেও শেষ প্রান্তেও কি হবে, গরম অনুভূত হবে। এবং সব শেষ হচ্ছে কনভেকশন। কনভেকশন মানে পরিচলন, যেটা আমরা দেখলাম যে এই যে তাপ পাচ্ছে এখানকার যে বায়ুগুলো, সেই বায়ুগুলো কি হচ্ছে, সেই বায়ুগুলো গরম হচ্ছে। গরম হলে কি হবে, ডেনসিটি কমে যাবে, ঘনত্ব কমে যাবে। ঘনত্ব কমে গেলেই ওটা ওপরে চলে যাবে, হালকা বায়ু। আর ওপরের বায়ুগুলো ঠান্ডা ছিল, মানে ঘন বায়ু, তারা কি হবে, তারা নিচে এসে সেই জায়গা দখল করে নেবে। ঠিক আছে? ক্লিয়ার? তাহলে এখান থেকে আশা করি আমরা কি বুঝতে পারলাম, আমরা তাপের সঞ্চালন পুরোটা বুঝে গেলাম। ঠিক আছে? চলো নেক্সট আমরা পড়বো রিলেশন বিটুইন টেম্পারেচার স্কেলস। তাপমাত্রার যে বিভিন্ন স্কেল গুলো রয়েছে তাদের মধ্যে সম্পর্ক কি। প্রথমে বুঝতে হবে আগে তাপমাত্রা বা উষ্ণতা কাকে বলে, বা টেম্পারেচার কাকে বলে। ঠিক আছে? দেখো কোনো জিনিস ঠিক কতটা গরম এটা বোঝাতে, এটা বোঝাতেই তাপমাত্রা ব্যবহার করা হয়। তার মানে ডিগ্রি অফ হটনেস। ক্লিয়ার? ডিগ্রি অফ হটনেস। আরো যদি মলিকিউলার লেভেলে বুঝি তাহলে কি বুঝবো, ওই যে আবার চলে যাব, এই পাত্রে কি রয়েছে, গ্যাসের মলিকিউলস। গ্যাসের মলিকিউলস, এই গ্যাসের মলিকিউলস গুলো চুপচাপ তো বসে থাকে না, তাদের প্রত্যেকের ভি বেগ রয়েছে এবং এম ভর রয়েছে। তারা কি করেছে, তারা ছোটাছুটি করছে, ফলে কি হচ্ছে, ফলে হচ্ছে গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার। এবার এরকম প্রত্যেকটা মলিকিউলের হাফ এম ভি স্কোয়ার করে গতিশক্তি আছে। তাদের যদি আমরা অ্যাভারেজ নিই, ঠিক আছে, তাদের গতিশক্তির যদি অ্যাভারেজ নিই, অ্যাভারেজ, তাহলে যেটা হবে সেটাকে আমরা টেম্পারেচার বলবো। ঠিক আছে? এই টেম্পারেচার, এই টেম্পারেচার কি এককে মাপা হয়, কি এককে মাপা হয়, কেলভিন এককে। ঠিক আছে? এবং যদি আমরা কি করি, সিজিএস একক বলি, তাহলে কোন এককে মাপবো, সিজিএস একক বললে, সিজিএস একক বললে আমরা ফারেনহাইটে চলে যাব। ঠিক আছে? ক্লিয়ার? তাহলে আমরা বুঝে ফেলেছি টেম্পারেচার কি জিনিস। এবার প্রশ্ন হচ্ছে এই সম্পর্কে ডিটেল আমরা কোথায় পড়বো, আমাদের জেনকম ব্যাচের ক্লাসে পড়বো। ঠিক আছে? তাহলে জেনকম ব্যাচের ক্লাস, সেখানে আমরা ইন ডিটেল জিনিস পড়বো। ক্লিয়ার? আমাদেরকে এখন দেখতে হবে রিলেশন বিটুইন টেম্পারেচার স্কেল। এই টেম্পারেচার পরিমাপের জন্য বেশ কিছু স্কেলস রয়েছে। কি কি স্কেলস রয়েছে, প্রথমটাই হচ্ছে সেলসিয়াস। ঠিক আছে? সেলসিয়াস স্কেল। তারপরেরটা কি, ফারেনহাইট। তারপরে কি, কেলভিন। তারপরে কি, রোমার, বা কোথাও রিউমারও বলা হয়। এবার প্রশ্ন হচ্ছে তোমরা তো এটা প্রত্যেকেই জানো, তুমি বলবে আমি তো ম্যাডাম এটা ছোট থেকেই জানি।
c/5 ইকুয়াল টু f মাইনাস 32/9। এটা তুমি কখন জানো? যখন তুমি সেলসিয়াস থেকে ফারেনহাইটে ট্রান্সফার করবে তখন জানো। এখন আমি প্রশ্ন ঘুরিয়ে যদি বলি যে 40°C ইকুয়াল টু কত কেলভিন, বের করতে পারবে? পারবে? তাহলে কি করতে হবে? আরে ফালতু কেন এইসব মুখস্থ করতে যাব, চলো চলে আসি এখানে কনসেপ্ট। তাহলে এগুলো আমার থার্মোমিটার, এগুলো আমার থার্মোমিটার। এই থার্মোমিটারে কি আছে? একটা করে নিম্ন স্থিরাঙ্ক, একটা করে ঊর্ধ্ব স্থিরাঙ্ক। ঠিক আছে, নিম্ন স্থিরাঙ্ককেই আমরা কি বলি? জলের হিমাঙ্ক বলি, বা আমরা হিমাঙ্ক বলি। ঠিক আছে, ঊর্ধ্ব স্থিরাঙ্ককে কি বলি? আমরা বাষ্পীভবনের টেম্পারেচার বলি। তো চলো দেখে নিই সেলসিয়াস স্কেলে কত হয়। 0°C। ঊর্ধ্ব স্থিরাঙ্ক 100°C। যা সেলসিয়াসে 0°C তাই ফারেনহাইটে কত? 32°F। আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক 212°F। কেলভিনে 273 কেলভিন, 373 কেলভিন। আর রোমারে 0 রোমার আর 80 রোমার। ঠিক আছে, 0 রোমার 80 রোমার। চলো দেখে নি। দেখো, এটা আমরা জানি প্রত্যেকে। এদের মধ্যে তাহলে ডিফারেন্স কত? কত ঘরের ডিফারেন্স হয়েছে? 100 ঘরের। এদের মধ্যে কত ঘরের ডিফারেন্স হয়েছে? তুমি বিয়োগ করলেই পেয়ে যাবে, 180 ঘরের। এদের মধ্যে কত ডিফারেন্স? ম্যাডাম 100 ঘরের। এদের মধ্যে কত? 80 ঘরের। বুঝে ফেলেছি এইটুকু? বুঝে ফেলেছি তো? যেই বুঝে ফেলেছি এক্ষুনি আমরা কি করব? রিলেশনশিপ বের করে ফেলবো। চলো রিলেশনশিপটা তাহলে বের করেই ফেলি। তাহলে আমরা কি করব? প্রথমেই লিখবো থার্মোমিটার নেম, থার্মোমিটার মাইনাস নিম্ন স্থিরাঙ্ক ডিভাইড বাই দুটি স্থিরাঙ্কের পার্থক্য, ঊর্ধ্ব ও নিম্ন স্থিরাঙ্কের পার্থক্য। ক্লিয়ার? তাহলে এবার কি করে বের করি দেখি। চলো, প্রথমেই আমাদের কি ছিল? সেলসিয়াস স্কেল ছিল, ডিগ্রি সেলসিয়াস, তাই তো? মাইনাস কি বলেছিলাম? নিম্ন স্থিরাঙ্ক। নিম্ন স্থিরাঙ্ক কত হয়? 0। এদের মধ্যে পার্থক্য কত ঘরের ছিল? 100 ঘরের। এটা সমান হবে কার? ফারেনহাইট স্কেল। ফারেনহাইট স্কেলের নিম্ন স্থিরাঙ্ক কত? 32। এদের মধ্যে কত ঘরের ডিফারেন্স আছে? 180 ঘর। ইকুয়াল টু কত? কেলভিন। লেখো কেলভিনের কে মাইনাস 273 ইকুয়াল টু 373 আর 273 এর মধ্যবর্তী ডিফারেন্স 100। ইকুয়াল টু রোমার, এই যে মাইনাস 0 নিম্ন স্থিরাঙ্ক, ডিভাইড বাই কত ঘর ডিফারেন্স রয়েছে? 80 ঘর, 80। ঠিক আছে, যদি নিচের শূন্যগুলো কেটে দিই, আরো কাটা যাবে। 5 9 5 4। তাহলে কত আসছে রিলেশনশিপে? সি দেখো, মাইনাস
আছে, যেটা লেখার কোনো দরকার নেই, ইকুয়াল টু কে মাইনাস 273/5 ইকুয়াল টু R/4। বোঝা গেছে? এটাই হচ্ছে কি টেম্পারেচারের বিভিন্ন স্কেলের মধ্যে ডিফারেন্স। বুঝতে পেরেছো? এটা দিয়ে কি কাজে লাগবে ম্যাডাম? এটা দিয়ে আমরা নিউমেরিক্যাল সলভ করব। কিভাবে ডিগ্রি সেন্টিগ্রেড থেকে ফারেনহাইটে যাওয়া যায়, অথবা ডিগ্রি সেন্টিগ্রেড থেকে কেলভিনে যাওয়া যায়, অথবা কেলভিন থেকে ফারেনহাইটে আসা যায়, অথবা কেলভিন থেকে ডিগ্রি সেন্টিগ্রেডে আসা যায়। তুমি যা খুশি করতে পারো এটা দিয়ে। ক্লিয়ার? চলো, বুঝতে পেরেছো এইটুকু? এবার আমরা চলে যাই, দেখো আমাদের কেমিস্ট্রিতে চলে যাব আমরা পিরিয়ডিক টেবিলে। খুবই ইম্পর্টেন্ট পিরিয়ডিক টেবিল, ঠিক আছে? এটা ছাড়া কিন্তু বাবু কোনোভাবেই আমরা এগোতে পারবো না। এটা ছাড়া কোনোভাবে কোনো জেনারেল সায়েন্সে পরীক্ষায় এগোতে পারবো না। এবং আমি তোমাদের কথা দিচ্ছি, পিরিয়ডিক টেবিল আমরা এমন ভাবে পড়বো ঠিক জানো ঠাকুমার ঝুলির গল্প মাথায় বসে আছে। ঠিক আছে, চলো, চলে এসছে পিরিয়ডিক টেবিল। কিচ্ছু নেই এখানে, কিচ্ছু নেই, সব তুমি জানো, আমি কিছু জানি না, সব তুমি জানো, আর তোমার মধ্যে থেকেই আমি বের করে আনবো। এই পিরিয়ডিক টেবিল বুঝতে গেলে সবার আগে তোমাকে কি বুঝতে হবে? সবার আগে তোমাকে অ্যাটমের স্ট্রাকচার অফ অ্যাটম চ্যাপ্টারটা ভালো করে পড়ে ফেলতে হবে। ভালো করে পড়ে ফেলার পর আর যেটা পড়তে হবে, পারমাণবিক ক্রমাঙ্ক কাকে বলে, আর পারমাণবিক ভর কাকে বলে। ঠিক আছে, এইটুকু বুঝতে হবে। তাহলে তুমি এই পিরিয়ডিক টেবিলের সমস্ত কিছু এমনি মনে রাখতে পারবে। এখন বিষয় হচ্ছে আমরা এটা নিয়ে এখন কি পড়বো, কি পড়বো এটা থেকে? দেখো, এটা থেকে যেই কোশ্চেন সব থেকে বেশি আসে সেটা হচ্ছে পিরিয়ডিক টেবিলের মধ্যে বিভিন্ন ধর্মগুলো থেকে বেশি প্রশ্ন আসে, এবং সেটাতে আমাদের প্রত্যেকেরই প্রায়শই এক্সামে এমসিকিউ করতে গেলে আটকে যেতে হয়। সেটা আজকের পর নেভার, ঠিক আছে? আর ভুল হবে না। দেখো, প্রথমত বুঝতে হবে এই পিরিয়ডিক টেবিলটা দেখে, হোয়াট ইজ পিরিয়ডিক টেবিল, পর্যায় সারণী বিষয়বস্তুটা কি। দেখো, এই যে আমরা ভোট দিই, ভোট দিয়ে এমএলএ এমপি নির্বাচন করি, নির্বাচন করলে কি হয়? এই যে এতজন এমএলএ এমপি, এদেরকে আমরা কোথায় একসাথে দেখতে পাই? অ্যাসেম্বলিতে দেখতে পাই, সংসদ দেখতে পাই। ঠিক সেরকমই আমাদের যতগুলো কি রয়েছে, এলিমেন্টস রয়েছে 118টা, তাদেরকে আমরা একসাথে কোথায় দেখতে পাবো? সংসদে তো দেখতে পাবো না। তাহলে যেখানে দেখতে পাবো তাকে বলা হয় পর্যায় সারণী। বুঝেছি? চলো, এবার ধর্মগুলো দেখে নি। এটা একটা আধুনিক পর্যায় সারণী। কে আবিষ্কার করেছেন? মোজলে। ঠিক আছে, এই মোজলের আধুনিক পর্যায় সারণীতে কি কি বুঝতে হবে আগে? দেখো, কতগুলি এর কি রয়েছে, কতগুলি এর পর্যায় রয়েছে। এগুলোর দিকে পর্যায় বলা হয়। এই যে পরপর লাইন, এগুলো সব পর্যায়। ইংরেজিতে যাকে তোমরা পিরিয়ড বলো। কটা রয়েছে এরকম পর্যায়? দেখো, 1 2 3 4 5 6 7, টোটাল 7টা। ঠিক আছে, তাহলে তোমার পিরিয়ড কটা বা পর্যায় কটা? 7। আচ্ছা, তাহলে তোমার শ্রেণী কটা? এই লম্বা লম্বা ভাবে গোনো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18টা। তাহলে তোমার গ্রুপ হচ্ছে কত? 18। তাহলে এর মধ্যেই 118টা মৌলকে
জায়গা করে দেয়া হয়েছে। তাহলে এবার দেখবো তাদের বৈশিষ্ট্য বা ধর্মগুলো। তুমি একটা জিনিস মাথায় ঢুকিয়ে নাও যে এই পর্যায় বরাবর যতগুলি মৌল থাকে তাদের অরবিটের সংখ্যা সমান হয়। মানেটা কি? মানেটা খুব সিম্পল। এই যে দেখো সোডিয়াম 11, সোডিয়াম 11 যেই পর্যায়ে আছে ততগুলি তার অরবিটের সংখ্যা। এবং সোডিয়াম ছাড়াও যারা রয়েছে ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, এদের প্রত্যেকেরই অরবিটের সংখ্যা কত? 3। তার জন্য এরা 3 নম্বর পর্যায়েই বসে আছে। কি বিশ্বাস হচ্ছে না? দেখবে, দেখো সোডিয়ামকে, সরি এখানে একটু ভুল লেখা হয়ে গেছে, উপরে অলওয়েজ মনে রাখবে অ্যাটমিক মাস লেখা হয়, অ্যাটমিক নাম্বার নিচে লেখা হয়, ঠিক আছে? দেখো 11 সোডিয়াম, তার মানে সোডিয়ামের ভেতরে কি রয়েছে? প্রোটন আর নিউট্রন। বাইরে একদম ভেতরের কক্ষপথে কটা ইলেকট্রন ধরে? 2টো। তারপরে 8টা, তারপরে 1টা, হয়ে গেল কটা? 2টো, 8টা, 8টা, টোটাল 11টা। কটা লাগলো অরবিট? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, 3টে অরবিট লাগলো। ঠিক আছে? তাহলে তুমি এইভাবে যত নম্বরেই আসবে, পটাশিয়াম 19টা, তো পটাশিয়ামের জন্য কি হবে? যদি এটা 19 হতো আর আমাদের কে হতো, তাহলে কি হতো? বাইরে আরো একটা কক্ষপথ চলে আসবে। 2টো, 8টা, তারপরের কক্ষপথে কটা ধরে? কটা ধরবে? 18টা। ঠিক তো? তাহলে কি হবে? তাহলে এইভাবে যদি আমরা বসাই তাহলে কি দেখতে পাবো? তাহলে আমরা এটাই দেখতে পারবো যে আমরা পরপর পরপর যতগুলো পর্যায়ের মৌলতে ঢুকবো তাদের ততগুলো করেই অরবিট লাগবে। ক্লিয়ার? সোডিয়ামের 3টে লেগেছে, পটাশিয়ামের 4টে লাগবে, যে রুবিডিয়াম আছে 5-এ আছে, তার মানে 5-এ এদের প্রত্যেকেরই 5টা করে অরবিট আছে। মোট কথা তুমি মনে রাখবে যারা যেই কলোনিতে রয়েছে, যেই পিরিয়ডে রয়েছে, তাদের ততগুলো করেই ঘর আছে, সেই ঘরে ইলেকট্রনরা থাকে। ঠিক আছে? এবার দেখো মজার ব্যাপার যে আজকে আমি যদি কি করি, এই পর্যায় সারণীর আমরা শ্রেণী বরাবর উপর থেকে নিচে নামি, যে কোনো শ্রেণী তুমি নিয়ে নাও, 7 নাও, 8 নাও, যেটা খুশি সেটা নিয়ে নাও। একটা জিনিস লক্ষ্য করতে পারছো যে এই যে 2 নম্বরটা যদি নিই, এর অ্যাটমিক নাম্বার 4, পরেরটার 12, তারপরেরটা 20, তারপরে 38, 56। তার মানে কি হচ্ছে? তার মানেটাই হলো আমার ইলেকট্রনের সংখ্যা বাড়ছে। অ্যাটমিক নাম্বার বেড়ে যাওয়া মানে প্রোটন বাড়া। যতগুলি প্রোটন থাকে ততগুলি ইলেকট্রন থাকে, তাহলে ইলেকট্রন বাড়ছে। ইলেকট্রন যত বাড়ছে তত কি হচ্ছে? আমাদের পিরিয়ডও তো কি হচ্ছে? বাড়ছে, তাই না? পর্যায়ও তো বাড়ছে। যখন তুমি 4-এ ছিলে বেরিলিয়ামে, তখন এটা 2 নম্বর পর্যায়ের ছিল। ম্যাগনেসিয়ামে যখন এসছো 3 নম্বর পর্যায়ের এসছে। তাহলে আমার এই অ্যাটমের কি বেশি লাগছে? অ্যাটমের যে অরবিটের সংখ্যা বাড়ছে। অরবিটের সংখ্যা যত বাড়ছে, প্রথম ক্ষেত্রে লাগছিল 1টা অরবিট, 2 নম্বর পর্যায়ে যেই আসলাম 2টো অরবিট, 3 নম্বর পর্যায়ে 3টে অরবিট, 4 নম্বর পর্যায়ে 4টে অরবিট, 5 নম্বর পর্যায়ে 5টা অরবিট, 6 নম্বরে 6টা অরবিট, 7 নম্বরে 7টা অরবিট। যত অরবিট বাড়ছে তত এই পরমাণুটার আকার বৃদ্ধি পাচ্ছে। এবং শুধু যে আকার বৃদ্ধি পাচ্ছে তা না, দেখো এই যে ইলেকট্রনেরও তো সংখ্যা বাড়ছে। ইলেকট্রনের সংখ্যা যত বাড়বে তত কি হবে? বাইরের কক্ষে মুক্ত ইলেকট্রনের পরিমাণ বেশি দাঁড়াবে। বাইরের কক্ষের মুক্ত ইলেকট্রন যত বেশি দাঁড়াবে তত কি হবে? বাইরের কক্ষে মুক্ত ইলেকট্রন কার বেশি থাকে? ধাতু না অধাতু? ধাতু না অধাতু? বলো, ধাতুর বেশি থাকে, তাই তো?
তো ধাতুর লাসচার আসে কেন, এই যে চকচকে ব্যাপারটা আসে কেন? ডিউ টু ফ্রি ইলেকট্রনস অন আউটার অরবিট, তাই তো? তাহলে এই যে ধাতুটা, এই ধাতব ধর্ম আমরা দেখছি কি হচ্ছে, যত আমরা গ্রুপ বরাবর উপর থেকে নিচে নামছি তত কি হচ্ছে, আমার পরমাণুর সাইজে বাড়ছে, বিকজ অরবিট বাড়ছে, এবং তার সাথে সাথে ইলেকট্রন বাড়ছে। তার ফলে কি হচ্ছে, তার ফলে এটা ধাতব ধর্ম বিশিষ্ট হচ্ছে। তার মানে আমি সিম্পল প্রশ্ন তোমাকে যদি বলি সোডিয়ামের ধাতব ধর্ম বেশি না পটাশিয়ামের, তুমি বলবে পটাশিয়ামের বেশি, ঠিক তো? ক্লিয়ার, পটাশিয়ামের বেশি। তাই হচ্ছে এখানে। তাহলে এখানে আমরা দেখলাম কি, আমাদের ধাতব ধর্ম বৃদ্ধি পেল। তাহলে একটা আমরা দেখলাম কি হলো, যে পর্যায় সারণী বরাবর গ্রুপ বরাবর উপর থেকে নিচে নামলে, গ্রুপ বরাবর উপর থেকে নিচে নামলে কি হচ্ছে, আমাদের পরমাণুর আকার বাড়ছে এবং তার সাথে সাথে ধাতব ধর্ম বাড়ছে। এবার আরো একটা মজার বিষয় দেখে নাও, আমার যত অরবিট বাড়ছে, যত অরবিট বাড়ছে তত কি হচ্ছে, পরমাণুর আকার যত বাড়ছে, এই মাঝখানে নিউক্লিয়াস যেটা আছে সেটা বাইরের কক্ষের ইলেকট্রন গুলোকে অত ভালো করে আকর্ষণ করে রাখতে পারছে না। এবার যদি ভালো করে ইলেকট্রনকে আকর্ষণ করে না রাখতে পারে, কেন পারছে না? ধরো তুমি সিলেকশন পেয়ে গেছো, তোমার ট্রেনিং হচ্ছে, তুমি বাড়িতে থাকলে মা বাবা যতটা শাসনে রাখতে পারতো, তুমি আজকে যদি বাড়ির থেকে উত্তরপ্রদেশে পোস্টিং হয়, মা বাবা শাসন করতে পারবে না। তাই হচ্ছে, কেন্দ্র কি করতে পারছে না, শাসন করতে পারছে না, কেন্দ্র ওর প্রতি আকর্ষণ বল বেশি রাখতে পারছে না। যখনই বেশি রাখতে না পারছে তখন কি হচ্ছে, এই বাইরের কক্ষের ইলেকট্রন বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে, তাই তো? মানে এই যে বাইরের কক্ষের ইলেকট্রনকে যদি আমি বের করে নিতে যাই, তাহলে বেশি বল প্রয়োগ করতে হচ্ছে না কম? তুমি বলবে কম কেন? কারণ ছেলে তো এখন মা বাবার আন্ডারে নেই। তাহলে ছেলে যদি বাইরে বেরিয়ে যায়, তাহলে বেশি তাকে আর কি কনভিন্স করতে হবে না, ঠিক? তো তাই হচ্ছে এখানে ঘটনা, তাই হচ্ছে তো। তাহলে দেখো, বাইরের কক্ষের একটি ইলেকট্রনকে বের করতে যে পরিমাণ বল প্রয়োগ করতে হয় তাকে বলা হয় কি, তাকে বলা হয় আয়োনাইজেশন পোটেনশিয়াল। কি বলা হয়? আয়োনাইজেশন পোটেনশিয়াল, ঠিক আছে? তাহলে এই আয়োনাইজেশন পোটেনশিয়াল, আয়ন বিভব বা আয়নীভবন বিভব, সেটা কি হচ্ছে, সেটা কম লাগছে, মানে বেশি শক্তি প্রয়োগ করতে হচ্ছে না, বাইরের কক্ষের ইলেকট্রন ইজিলি বের করে নেওয়া যাচ্ছে। ক্লিয়ার? তাহলে যত আমরা গ্রুপ বরাবর উপর থেকে নিচে নামি তত আমাদের পরমাণুর সাইজ বাড়ে, তত বাইরের ইলেকট্রনকে বের করে নেওয়া যায়। এটাকে বলা হয় আয়োনাইজেশন পোটেনশিয়াল। তাহলে গ্রুপ বরাবর কি হয়, কমতে থাকে, ঠিক আছে? এবং দেখো, এই যে কেন্দ্র যে শক্তি দ্বারা, যে আকর্ষণ বল দ্বারা একটি ইলেকট্রনকে নিজের কাছে টেনে রাখে, তাকে কি বলে? তাকে বলে ইলেকট্রন বন্ধুতা। ইলেকট্রন বন্ধুতা। তাহলে ইলেকট্রন বন্ধুতা বাড়ছে না কমছে? ইলেকট্রন বন্ধুতা, দেখো বাইরের কক্ষের ইলেকট্রন তখন অনেক দূরে, ওকে টানতে অত বেশি আকর্ষণ বল নেই, তো কেন্দ্র তো অনেক দূরে এখন। তাহলে ইলেকট্রন বন্ধুতা বা ইলেকট্রন অ্যাফিনিটি, অ্যাফিনিটি কমছে। একটা ইলেকট্রনকে যদি ভালোবাসে বা একটা ইলেকট্রনকে আকর্ষণ করে, তাহলে কি ইলেকট্রন অ্যাফিনিটি বলে। একাধিক ইলেকট্রনকে যদি নিজের দিকে টেনে রাখে বা একাধিক ইলেকট্রনকে যদি কেন্দ্র নিজের যে বল দ্বারা আকর্ষণ করে, তাকে বলে ইলেকট্রোনেগেটিভিটি। এবার তুমি বলবে যে আরে ম্যাডাম, একটা ইলেকট্রনকেই তো আকর্ষণ করে রাখতে পারছে না, ও আবার অনেক ইলেকট্রনকে করবে কি করে? তাহলে ইলেকট্রোনেগেটিভিটিও কি হচ্ছে, কমছে। তাহলে আমরা এখানে দেখে নিলাম শ্রেণী বরাবর উপর থেকে নিচে নামলে কিভাবে ধর্মগুলো বাড়ে বা কমে। ক্লিয়ার? আমরা যখন ক্লাসে ঢুকবো তখন দেখে নেব যে পর্যায় বরাবর গেলে এই ধর্মগুলো কিভাবে পরিবর্তিত হচ্ছে। ঠিক আছে, চলো, বুঝতে পেরেছো?
চলো চলে যাই এবার আমরা বায়োলজিতে। বায়োলজির একটি ছোট্ট টপিক দেখে নেব, হিউম্যান স্কেলিটাল সিস্টেম। যদিও বলে রাখি যে কোনো স্কেলিটন, হোয়াট ইজ স্কেলিটন? স্কেলিটন আমাদের বাইরের একটা ঢাঁচা তৈরি করে, কাঠামো তৈরি করে। যে কোনো ঠাকুর তৈরির সময় দেখেছো তো একটা কাঠামো থাকে, তার উপর মাটি দিয়ে কি হয়, ঠাকুরটা তৈরি করা হয়। ঠিক সেরকম স্কেলিটন হচ্ছে আমাদের ঢাঁচা। এই স্কেলিটন দু প্রকার, একটা এক্সোস্কেলিটন, একটা এন্ডোস্কেলিটন। এক্সোস্কেলিটন কাদের থাকে? যে কোনো ইনসেক্টের থাকে এক্সোস্কেলিটন। এন্ডোস্কেলিটন কাদের থাকে? ম্যামালের ক্ষেত্রে থাকে, উন্নত প্রাণী যেরকম স্তন্যপায়ী তাদের ক্ষেত্রে থাকে, বার্ডস এর ক্ষেত্রে থাকে। ঠিক আছে, ক্লিয়ার? তো এন্ডোস্কেলিটন, এক্সোস্কেলিটন। এবার প্রশ্ন চলে আসবে, আমরা এখন কি পড়বো? আমরা পড়বো হিউম্যান স্কেলিটন। এবার হিউম্যান স্কেলিটনে কটা বোনস রয়েছে? কটা বোনস রয়েছে? তুমি বলবে বোনস তো রয়েছে 206টা। তা আমি কি 206টা পড়বো? হ্যাঁ পড়বে। কবির সিং যেরকম ভাবে, কবির সিং এ দেখেছিলে না সিনেমাটার মধ্যে যে সব ফিজিওলজি একদম পড়ে ফেলেছে, তোমরাও এই 206টা বোনস এক্ষুনি মাথায় বসে যাবে, এক্ষুনি এক্ষুনি। চলো হিসাব করি। এই 206টা বোনস আমাদের যে ঢাঁচাটা দিয়েছে, সেই ঢাঁচাটা অ্যাকচুয়ালি বোনসের লোকেশন অনুযায়ী সেটা দু প্রকার। একটা হচ্ছে দেখো পুরো মাঝ বরাবর আছে যেটা স্ট্যাটিক, এরা কোনো মুভমেন্ট করে না। এই যে আমার ডান দিকের বন্ধু, কোনো মুভমেন্ট নেই। এর মাঝের যে বোনস গুলো রয়েছে, এই যে মাঝের বোনস গুলো রয়েছে, এই যে মাঝের বোনস, এই যে এইগুলো দেখতে পাচ্ছ, এরা কি হচ্ছে, এরা স্ট্যাটিক অ্যাক্সিস বরাবর রয়েছে, তাই জন্য এটাকে বলা হয় অ্যাক্সিয়াল স্কেলিটন। আর কিছু বোনস রয়েছে যেগুলো আমাদের আপার লিম্ব, লোয়ার লিম্বে থাকে, এই কানে থাকে। এরা কি করে, এরা হচ্ছে মুভমেন্টে হেল্প করে। কিসে? মুভমেন্টে হেল্প করে। আচ্ছা তাহলে এদের কাজ কি ম্যাডাম? এরা না হয় মুভমেন্টে হেল্প করছে, এরা কিসে করছে? এরা হচ্ছে ইন্টারনাল অর্গানকে প্রোটেকশন দিচ্ছে। ইন্টারনাল অর্গান প্রোটেকশন, ক্লিয়ার? ইন্টারনাল অর্গানকে প্রোটেকশন দিচ্ছে। তাহলে চলো দেখে নি কোথায় কি বোনস রয়েছে। দেখো অ্যাপেন্ডিকুলার স্কেলিটন তোমার সামনে হাজির। এখানে কটা বোনস রয়েছে 206টার মধ্যে? 126টা, 126। ঠিক আছে, 126 এখানে রয়েছে। তাহলে অ্যাক্সিয়ালে কটা রয়েছে? 80, 80টা। চলো অ্যাপেন্ডিকুলার বোনস দেখে নি। প্রথমেই আমরা যাব আমাদের দুটো হাত। হাতকে বায়োলজিক্যালি লিম্ব বলে, তা হাত যেহেতু উপরে আছে এটাকে আপার লিম্ব বলে। এই আপার লিম্ব, আপার লিম্ব কটা? দুটো। তাহলে যা হিসাব হবে ইন্টু 2 করে দেব। ঠিক আছে, হাতের দেখো প্রথম যে বড় হাতটা সেটাকে কি বলে? এখান থেকে এতটা, এটাকে কি বলে? এই যে হাতটা এটাকে কি বলে? এটাকে বলে, এই যে এখানে চলে আসি দেখো, এটাকে কি বলে? এটাকে বলে হিউমেরাস। আমি ছোট ছোট করে লিখছি। হিউমেরাস কটা আছে? একটা। ঠিক আছে, এখান থেকে এতটা টিপ অব্দি যে হাতটা যাচ্ছে সেটাকে কি বলে? রেডিয়াস, একটা। এখান থেকে এই যে কুনুই থেকে এত অব্দি যে হাতটা যাচ্ছে বোনসটা, এটাকে কি বলে? আলনা, একটা। ঠিক আছে, তারপরে যে এটা রয়েছে যেখানে সবাই চুড়ি পরে, এটাকে কি বলে? এটাকে বলে কার্পাল, কটা? কার্পাল ছোট ছোট 8টা বোনস দিয়ে তৈরি, 8টা আছে। ঠিক আছে, তারপরে দেখো মেটাকার্পাল, এই যে মাঝের অংশটা মেটাকার্পাল, এখানে কটা? 5টা আঙুল থেকে হাড় এসছে, তাহলে 5টা। আর আঙুলগুলো, আঙুলগুলোকে কি বলে? ফ্যালাঞ্জেস, এটা কটা আছে?
একটা আঙুলে দেখো 3টে করে বোনস রয়েছে, তাহলে 5টা আঙুলে 15টা থাকার কথা, কিন্তু 15টা নেই। এইখানে কি রয়েছে? এইখানে একটা, দুটো, মাত্র দুটো রয়েছে। তার মানে কি হয়ে যাচ্ছে? 15টার থেকে একটা কম, 14, 14টা। এবার তুমি হিসাব করে দেখো কত হচ্ছে। হিসাব করে দেখলে দেখতে পারবে 30টা। এই 30টা যদি দুটো হাতে থাকে, একটা এই হাতে আর একটা এই হাতে, তাহলে কটা হয়ে যাচ্ছে? টোটাল 60টা। তাহলে আপার লিম্বে 60টা বেরিয়ে গেল। ঠিক আছে, এবার চলে আসো, আমরা চলে যাই লোয়ার লিম্বে। এই যে লোয়ার লিম্ব, লোয়ার লিম্বে কটা আছে? লোয়ার লিম্ব আমাদের কাছে দুটো। দেখো, সব থেকে বড় হাড় যাকে বলা হয় ফিমার, ফিমারে বোন ম্যারো থাকে, ফিমার একটা। উপরে যে হাড়টা রয়েছে তাকে কি বলে? টিবিয়া একটা। টিবিয়াকে যে সাপোর্ট দেয় সে কে? সে হচ্ছে ফিবুলা একটা। ঠিক আছে, এই টিবিয়া ফিবুলার মাঝখানে হাঁটুতে একটা বোনস থাকে, তাকে কি বলে? প্যাটেলা একটা। আর কোথায়? এই যে নিচে অংশটা, যেটা হাতের এখানে ছিল কার্পাল বলেছিলাম, পায়ে থাকলে বলবো টার্সাল, কটা আছে? 7টা। টার্সালের পরে কি আছে? এই যে পায়ের চেটোতে, এইখানে এইখানে মেটাটার্সাল 5টা। এবং প্রত্যেকটা আঙুল, এই আঙুলগুলোকে কি বলে? ফ্যালাঞ্জেস, কটা আছে? 14টা। ঠিক আছে, 14। হিসাব করে দেখো কটা হচ্ছে, দেখবে 30টা, 30। তাহলে 30 ইন্টু 2 কত? 60। দেখো 60 প্লাস 60 120, 120টা হাড়ের হিসাব হয়ে গেছে, 120 হাড়ের হিসাব হয়ে গেছে। এইবারে দেখো, এই যে আমাদের গলার এখানে দুটো বোন থাকে, এখান থেকে এইখানে, এখান থেকে এইখানে, এই যে দেখে নাও, এই বোনটা, এই বোনটা, এই বোনটাকে কি বলে? এই বোনটাকে বলা হয় ক্ল্যাভিকেল, যেটাকে কলার বোন বলা হয়। ঠিক আছে, দুটো। ক্লিয়ার? আচ্ছা, এই অংশটাকে কি বলে? শ্রোণী চক্র বলে বা পেলভিক গার্ডেল বলে। কটা আছে? দুটো। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এগুলো তো দেখেছো। এবার দেখো ঠিক পিঠের এই জায়গাটায় একটা হাড় এখানে, আরেকটা হাড় এইখানে। ঠিক আছে, এই দেখো নীল অংশটা, এই যে পিঠের এই অংশটাকে, এটাকে স্ক্যাপুলা বলে। দেখো দুটো, তাহলে কত হলো? 2 2 2, টোটাল 6, 6। তাহলে 120 আর 6, 126টা হাড়ের হিসাব এখানেই কমপ্লিট। ক্লিয়ার? 126-এর হিসাব দিয়ে দিয়েছি। এখন করে নেব আমাদের 80টা হাড়ের হিসাব। ঠিক আছে, তাহলে 80টা হাড়ের হিসাব এখানেই করব। আমাদের অ্যাক্সিয়াল স্কেলিটনের 80টার হিসাব এখানে করব। চলো, তাহলে অ্যাক্সিয়াল স্কেলিটন কোনটাই? মাঝ বরাবর। সবার আগে দেখে নেব এই যে মেরুদণ্ড আমাদের, এই মেরুদণ্ড বা ভার্টিব্রাল কলাম কটা হাড় রয়েছে? 30টা, সরি 33টা, 33, 33টা। এই 33টা ছোটবেলায় থাকে, অ্যাডাল্টের ক্ষেত্রে এটা 26টা হয়ে যায়। অ্যাডাল্ট কেন? কারণ ছোটবেলা থেকে মা ঠাকুমা দিদা এত মালিশ করেছে যে এখন অ্যাডাল্ট হয়ে গিয়ে 33 থেকে 26টা হয়ে গেছে। ঠিক আছে, হয়ে গেছে 80টার মধ্যে 26টা। এবার দেখো আমাদের রিবস, এইদিকে 12টা রিবস, এইদিকে 12টা রিবস, টোটাল 24টা। মাঝখানে রিবস গুলো এই স্টারনাম অঞ্চলে যুক্ত থাকে, তাহলে কি হয়ে যাচ্ছে? স্টারনাম একটা। তাহলে কত হয়ে গেল? হিসাব করে দেখো, টোটাল 51, তাই তো? এখন রিমেইনিং কত? রিমেইনিং পড়ে রইল 29, 29টা। এই 29টার মধ্যে কোথায় রয়েছে সব? এই 29টার মধ্যে সব কোথায়? দেখো মুছে দিচ্ছি আমি। 29টার মধ্যে সবকিছু
এই করটির মধ্যে, এই যে করটির দুই পাশে আমাদের দুটো কান রয়েছে না, কানে তিনটে করে ক্ষুদ্র অস্থি থাকে, মেলিয়াস, ইনকাস, স্টেপিস, ছোট করে মিস বলবে, তিনটে, এরকম কটা, দুটো কানে, টোটাল 6টা। ঠিক আছে, এবার দেখো এই যে আমাদের করটি বা এই যে টোটাল ফেস, এইখানে একটা হাড় থাকে যেটাকে বলা হয় হাইওয়েড বোন। এই জায়গাতে এরকম হাইওয়েড বোন কটা আছে? একটা। তাহলে চলে গেল কটা? 7টা। 7 মাইনাস দাও, রইল 22। ঠিক আছে, তাহলে হাইওয়েড বোন সেই বোনটা, যেই বোনটা কখনো গলায় ফাঁসি দিলে যেই বোনটা আমাদের ভেঙে যায় সেটা হাইওয়েড বোন। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, টোটাল এখন 22টা পড়ে রইল। এই 22টার মধ্যে মনে রাখবে আমাদের মুখমণ্ডলে ফেস রিজিয়নে কতটা থাকে? ফেসে 14। কি করে মনে রাখবে? ওই যে একটা গান হয়েছিল না, 14 की चांद हो तुम या अल्ताफ हो जो भी हो बहुत খুবসুরত হো, এরকম একটা সামথিং গান ছিল না? তাহলে 14 কি চাঁদ মানে কি বোঝাতে চাইছে? 14তম দিনের মতন, 14তম দিনে যে চাঁদ ওঠে সেই চাঁদের মতন সুন্দর তোমার মুখ। তাহলে 14তম দিনে মুখ কি লাগবে? সুন্দর লাগবে না? তাহলে 14তম দিনের মুখ হচ্ছে ফেসে 14টা হাড় থাকে। ঠিক আছে, বাকি তাহলে কটা পড়ে থাকলো? বাকি 8টা রিমেইনিং কোথায় থাকবে? এই যে আমাদের স্কালে থাকবে। ঠিক আছে, স্কালে 8টা। টোটাল যোগ করে দাও, কত হয়ে যাবে? 80টা। হয়েছে? ক্লিয়ার? বুঝতে পেরেছো? আমি তোমাদের বলেছিলাম 206টা হাড়ের হিসাব দিয়ে দেবো, দেখো দিয়ে দিয়েছি। ঠিক আছে, তো তার সাথেই আজকের ডেমো ক্লাস এখানেই শেষ করলাম। আশা করি 3টে যে ছোট ছোট টপিক বুঝিয়েছি খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি আর তোমরা সহজভাবে বুঝতে পেরেছো। দেখা হবে ক্লাসে, 1 তারিখ ক্লাস আছে, জয়েন করতে ভুলবে না। ঠিক আছে, টাটা।